ভাবুন তো, আজকে রাতে যদি আপনার ফোনে একটা মেসেজ আসে এবং সেখানে লেখা থাকে, আপনি এবং আপনার পরিবার নির্বাচিত, আজ রাত ৯টার মধ্যে মিলিটারি বেসে পৌঁছান। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, এমনকি আপনার নিজের ভাইও সে মেসেজটি পায়নি। আর ঠিক সেই সময় আকাশের দিকে তাকিয়ে আপনি দেখলেন আগুনের মতো কিছু একটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা পুরো পৃথিবীকে এক নিমিষেই ধ্বংস করে দেবে। আপনি কি করবেন? বাঁচবেন নাকি মানুষের ভিড়ে হারিয়ে যাবেন? আজকের গল্প এমনই এক ভয়ঙ্কর সিদ্ধান্তের উপর বেস করা, যার নাম গ্রিনল্যান্ড। চলুন তাহলে আজকে গল্পটি এক্সপ্লেন করি আপনাদের মাঝে। সিনেমার শুরুতে আমরা জন নামে এক ব্যক্তিকে কাজ করতে দেখি। জন একজন আর্কিটেক্ট ডিজাইনার এবং সে বড় বড় দালানের নকশা করে থাকে। তারপর আমরা দেখতে পাই অ্যালিসনকে, আর এই অ্যালিসন হলো জনের ওয়াইফ। জন এবং তার ওয়াইফের মধ্যকার সম্পর্ক বর্তমানে তেমন একটা খুব ভালো যাচ্ছে না। তাদের নাথান নামে একটা ছোট ছেলে সন্তান আছে। জন সারাদিন কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সিদ্ধান্ত নেয় যে বাড়িতে গিয়ে সে তার স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলবে এবং তাদের সম্পর্কটা আবার আগের মতো ভালো করার চেষ্টা করবে। জন বাড়িতে পৌঁছে তার ওয়াইফ অ্যালিসনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমাদের একে অপরের সাথে ভালোভাবে কথা বলা এবং ভালোভাবে থাকা দরকার। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। জন যখন এসব কথা বলছিল, তখন তাদের সন্তান নাথান আড়াল থেকে সেসব কথা শুনে এবং বাবা মার মিল হতে দেখে সে মনে মনে অনেক খুশি হয়। এখন তারা তাদের পুরো পরিবার একসাথে বসে টিভি দেখছিল। তখন হঠাৎ টিভিতে একটি ব্রেকিং নিউজ চলতে শুরু করে। খবরে বলা হয় যে একটি বিশাল ধূমকেতু খুব শীঘ্রই পৃথিবীর সাথে সংঘর্ষ করতে যাচ্ছে। টিভিতে বলা হয় যে আগামী ২-৩ দিনের মধ্যে ধূমকেতুটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে। কিন্তু পৃথিবীর মানুষ এই খবরটি খুব একটা গুরুত্ব দেয় না, অনেকটা অবজ্ঞাই করে। এরপর জন তার ছেলে নাথানকে জন্মদিনের উপহার হিসেবে কিছু কিনতে একটা শপিং মলে নিয়ে যায়। জন যখন গাড়ি থেকে নামে আকাশের দিকে তাকায়, সে দেখতে পায় অনেকগুলো সামরিক বিমান আকাশে একসাথে উঠছে। জন এসব দেখে খুব একটা গুরুত্ব না দিয়ে শপিং মলের ভিতরে কেনাকাটা করতে ঢুকে যায়। জন যখন কেনাকাটা করছিল, তখন হঠাৎ তার মোবাইলে সরকার কর্তৃক একটা বিশেষ অ্যালার্ট মেসেজ আসে এবং কিছুক্ষণ পর তার ফোনে একটি কল আসে। সেই কলে তাকে জানানো হয় যে তাকে এবং তার পরিবারকে একটি নিরাপত্তা আশ্রয় কেন্দ্রের জন্য নির্বাচন করা হয়েছে। সেখানে যাওয়ার জন্য আজ রাত ৯টার মধ্যে তাদের একটি সামরিক বিমানবন্দরে পৌঁছাতে হবে। একই মেসেজ জনের বাড়ির টিভিতে দেখা যায়, কিন্তু অ্যালিসন প্রথমে বিষয়টি নজর দেয়নি। জন এই খবর শুনে খুব একটা ভয় পেয়ে যায় এবং দ্রুত বাড়ির দিকে রওনা হয়। জন বাড়ি গিয়ে দেখে তার অনেক প্রতিবেশী নাথানের জন্মদিনের পার্টির জন্য সেখানে জড়ো হয়েছে। সবার সামনে টিভিতে খবর আসে যে ধূমকেতুটি এখন অনেকগুলো টুকরোয় বিভক্ত হয়ে গেছে এবং সেই টুকরোগুলো আগামী ২ দিনের মধ্যে পৃথিবীর সাথে ধাক্কা খাবে। আর এর সবচেয়ে বড় টুকরোটি শেষে পৃথিবীতে এসে পৌঁছাবে এবং শেষ টুকরোটি পশ্চিম ইউরোপে আঘাত হানবে, যার ফলে পুরো মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে। এখন সেখানে উপস্থিত সবাই এই খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ে। তখন সেই ধূমকেতুর একটি ছোট টুকরো জনের বাড়ির কাছে সমুদ্রেতে এসে পড়ে এবং তার প্রচণ্ড আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। জন বাড়ির বাইরে গিয়ে দেখে আকাশে হাজার হাজার পাখি এদিক সেদিক উঠছে। সেই ছোট টুকরোটি পতনের ফলে তৈরি হওয়া একটি শক্তিশালী শকওয়েভ জনের বাড়ির পাশে দিয়ে যায় এবং যার ফলে জনের বাড়ির সব জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সবাই ভাবতে শুরু করে, এত ছোট টুকরো যদি এমন ভয়াবহ অবস্থা করতে পারে, তবে বড় টুকরোটি পড়লে কি হবে? এরপর জনের টিভি এবং মোবাইলে আবারও একই মেসেজ আসে। তাকে জানানো হয় যে তার পরিবারকে গোপন শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানে উপস্থিত প্রতিবেশীরা অবাক হয়ে যায় যে কেন কেবল জনকেই বেছে নেওয়া হলো, তাদেরকে কেন নয়। জন আর এলিসন তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে চায়, কিন্তু তাদের ছেলে নাথান একজন ডায়াবেটিস রোগী ছিল, তাই তারা তাড়াতাড়ি করে নাথানের ইনসুলিন ইনজেকশন এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে নেয়। রওনা দেওয়ার সময় তাদের প্রতিবেশী তাদের গাড়ি থামায় এবং তাদের মেয়েকে সাথে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু জন তা করতে পারেনি, কারণ কেবল নির্বাচিত কার্ডধারীরাই সেখানে যাওয়ার অনুমতি পাবে। তারা সামরিক ঘাঁটিতে পৌঁছায়, কিন্তু সামনে প্রচণ্ড জ্যাম থাকায় গাড়ি রেখে পায়ে হেঁটে এগিয়ে যায়। সেখানে গিয়ে কিউআর কোড স্ক্যান করে তাদের হাতে আইডেন্টিটি ব্যান্ড পরিয়ে দেওয়া
কিন্তু ভেতরে যাওয়ার পর জন বুঝতে পারে যে নাথানের ইনসুলিন ওষুধ গাড়িতে ফেলে এসেছে। জন এলিসনকে বলে, তুমি গিয়ে প্লেনে বসো, আমি জলদি আসছি। এই বলে সে ওষুধ আনার জন্য আবার গাড়ির দিকে দৌড়ে যায়। অনেক সময় পার হয়ে গেলেও জন ফিরে না আসায় এলিসন ভয় পেয়ে যায়। সে একজন অফিসারের কাছে গিয়ে সব খুলে বলে এবং তার ছেলে যে একজন ডায়াবেটিস রোগী এবং তার স্বামী ওষুধ আনতে গেছে তা বলে। সে অনুরোধ করে জন আসলে যেন তাকে এই প্লেনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ইনসুলিন বা ওষুধের কথা শুনেই সেই অফিসার নাথানকে এলিসন থেকে আলাদা করে ফেলে, কারণ নিয়ম ছিল কোনো রোগীকে সেই প্লেনে নেওয়া যাবে না। অন্যদিকে জন ওষুধ নিয়ে ফিরে এসে পাগলের মতো এলিসনকে খুঁজতে থাকে। সেখানে এলিসন আর নাথানের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। এলিসন অনেক অনুরোধ করলেও কাজ হয় না। অফিসাররা জনকে খুঁজতে থাকে, কিন্তু জন তখন প্লেনে ছিল না। নিরাশ হয়ে এলিসন কাঁদতে কাঁদতে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে। জন খুব টেনশনে ছিল, কিন্তু তবুও সে একটি প্লেনে উঠে পড়ে এলিসনকে খুঁজতে শুরু করে। সেখানে একজন ব্যক্তি জনের হাতে ওষুধ বক্স দেখে বলে, ওরা তোমাকে ওষুধ সহ ভিতরে আসতে দিল কিভাবে? আমার বোন তো কেবল অসুস্থ হওয়ার কারণেই তাকে বিমানে উঠতে দিল না। জন বুঝতে পারে এলিসন আর নাথানকে নিশ্চয় প্লেনে উঠতে দেওয়া হয়নি। সে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন বাইরে হাজার হাজার মানুষ প্লেনে ওঠার জন্য হাঙ্গামা শুরু করে দেয়। বিশৃঙ্খলা সামলাতে সামরিক বাহিনী গুলি চালায় এবং এক পর্যায়ে প্লেনের জ্বালানি লিক হয়ে বিমানবন্দরে বিশাল বিস্ফোরণ ঘটে। চারদিকে আতঙ্ক আর কান্নার রুল পড়ে যায়। জন কোনো মতে প্রাণ বাঁচিয়ে তার গাড়িতে ফিরে আসে। সেখানে সে একটা এলিসনের চিরকুট পায়, যেখানে লেখা ছিল, আমি বাবার বাড়ি যাচ্ছি, তুমি সেখানে এসো দেখা করো। চিরকুট দেখে জন অত্যন্ত স্বস্তি পায় যে তার স্ত্রী এবং সন্তান নিশ্চয়ই ভালো আছে। অন্যদিকে এলিসন নাথানকে নিয়ে একটি ওষুধের দোকানে যায়, কিন্তু ওষুধ সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে এলিসন নাথানকে নিয়ে একটি ওষুধের দোকানে যায় কিছু ওষুধ সংগ্রহ করতে, কিন্তু সেখানে ডাকাতদের গুলোগুলির কারণে তারা ভয় পেয়ে পালিয়ে আসে। পথে সে একটি পরিবারের কাছে লিফট চায়। এলিসন তাদের বলে যে বাবার বাড়ি যাবে। আলাপের এক পর্যায়ে এলিসন জানায় যে তারা শেল্টারের জন্য নির্বাচিত হয়েছিল, কিন্তু বাচ্চার অসুস্থতার কারণে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। গাড়ি চালক লোকটি এই সুযোগ কাজে লাগাতে চায়। সেভাবে এলিসনের ভ্যানটি থাকলে সে নিজে হয়তো শেল্টারে ঢুকতে পারবে। তাই সে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে এলিসনকে জোর করে নামিয়ে দেয় এবং নাথানকে অপহরণ করে তার আইডেন্টিটি ভ্যান ছিনিয়ে নেয়। এখন তিনজনই একে অপর থেকে বিচ্ছিন্ন। জন একটি দালানের ছাদে গিয়ে দেখে কিছু লোকজন সেখানে পৃথিবী ধ্বংস হওয়ার দৃশ্য দেখার জন্য পার্টি করছে। জন সেখান থেকে নেমে বেঁচে যাওয়ার কিছু মানুষের একটি গাড়ি পায় যারা কানাডা যাচ্ছিল। জন সেই গাড়িতে উঠে পড়ে যাতে এলিসনের বাবার বাড়ি সে পৌঁছাতে পারে। সেখানে ক্যালিন নামে এক ব্যক্তি ছিল, যার কাছে জন জানতে পারে যে মার্কিন সরকার গ্রিনল্যান্ডে কিছু গোপন বাংকার বানিয়েছে এবং পেশা অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেখানে শেল্টার দিচ্ছে, যেন পৃথিবী ধ্বংসের পর তারা আবার সভ্যতা করতে পারে। ক্যালিন জানা যে কানাডা থেকে আজ রাতে শেষ ফ্লাইটটি গ্রিনল্যান্ডে যাবে। পথে কিছু লোক জনের হাতের ব্র্যান্ডের জন্য তার উপর হামলা করে এবং এক পর্যায়ে মারামারিতে ক্যালিন মারা যায়। অন্যদিকে সেই অপহরণকারী ব্যক্তিটি নাথানকে নিজের ছেলে পরিচয় দিয়ে আর্মি বেসে ঢুকার চেষ্টা করে, কিন্তু নাথান চিৎকার করে অফিসারকে বলে দেয় যে এরা তার বাবা মা নয়, তারা তাকে অপহরণ করেছে। অফিসাররা তখন নাথানকে উদ্ধার করে একটি ক্যাম্পে নিয়ে যায়। এলিসনও অনেক কষ্টের পর সেই ক্যাম্পে পৌঁছে নাথানকে খুঁজে পায়। অবশেষে জনও এলিসনের বাবার বাড়িতে পৌঁছায় এবং সেখানে তাদের আবার পুনর্মিলন ঘটে। জন তাদের ক্যালিনের বলা সেই শেষ ফ্লাইটের কথা জানায়। এলিসনের বাবা তাদের সাথে যেতে রাজি হননি। তিনি তার শেষ সময়টা তার নিজের বাড়িতে কাটাতে চান। তারা বিদায় নিয়ে কানাডার দিকে রওনা দেয়। পথে ধূমকেতুর ছোট ছোট টুকরা বৃষ্টির মতো পড়তে থাকে। চারদিকে গাড়ি ব্লাস্ট হতে শুরু করে। জন সাহসিকতার সাথে নিজের গাড়ি চালিয়ে বিমানবন্দরের রানওয়েতে সরাসরি প্লেনের সামনে গিয়ে দাঁড়ায় এবং পাইলটকে অনুরোধ করে তাদের নিয়ে যাওয়ার জন্য। অনেক অনুরোধের পর পাইলট তাদের প্লেনে তুলে নেয়। পরের দিন সকালে তারা গ্রিনল্যান্ডে পৌঁছায়, কিন্তু ল্যান্ড করার সময় ধূমকেতুর ছোট টুকরার আঘাতে তাদের প্লেনটি ক্র্যাশ করে।
2 পাইলট সেখানেই মারা যায়। কিন্তু ভাগ্যক্রমে যাত্রীরা বেঁচে যায়। তারা দৌড়ে সেই এয়ারবেসের বাংকারের দিকে এগিয়ে যায় এবং সেনাবাহিনী তাদের দেখতে পায়। তাদের দেখতে পেয়ে সেনাবাহিনী সাহায্যের জন্য এগিয়ে আসে। সেনাবাহিনী তাদের বাঁচানোর জন্য গাড়ি নিয়ে আসে এবং তাদের সবাইকে একটা গাড়িতে নিয়ে বাংকারের দিকে এগিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই একটা অ্যালার্ম বেজে ওঠে যে পৃথিবী ধ্বংস হতে আর 2 মিনিট বাকি আছে। তাই সেনাবাহিনী তাড়াতাড়ি করে তাদেরকে বাংকারের ভিতরে ঢুকিয়ে দেয় এবং রেড অ্যালার্ট জারি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই সব কিছু অন্ধকার হয়ে গেছে। আর এইভাবেই দীর্ঘ 9 মাস চলতে থাকে। দীর্ঘ 9 মাস পর বাংকারের দরজা খোলা হয়। বাইরের জগৎ তখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পৃথিবী তখন ছিল একদম নিস্তব্ধ, ধোঁয়াশাচ্ছন্ন। তবে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করে। তারা বাংকার থেকে বেরিয়ে দেখে এই ধ্বংসলীলার মাঝেও কিছু পাখি এখনও বেঁচে আছে। কেবল গ্রিনল্যান্ড নয়, বিশ্বে আরও অনেক দেশের গোপন বাংকার থেকে মানুষ বেঁচে ফিরে আসে এবং একে অপরের সাথে রেডিওতে যোগাযোগ করতে শুরু করে। এইভাবেই ধ্বংসের পর নতুন এক আশার মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। প্রিয় দর্শক, এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলের সাথে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।